নমস্কার, গল্প বলবো বলে চ্যানেলে আজ আমার প্রথম দিন। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর গল্প শোনার মতো খুশির মেজাজে আছেন। না, ভুল বললাম বোধহয়। মন ভালো, মন খারাপ সব কিছুর মধ্যেই গান যেমন আমরা শুনি, গল্পও কিন্তু শুনি। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষ এখন ভীষণ ব্যস্ত। এই ব্যস্ততাময় জীবনে সকলের কাছে গল্প বা উপন্যাস কিংবা নাটক নিয়মিত পাঠ করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু এই ডিজিটাল যুগে হাজার ব্যস্ততার মাঝেও কোনো কিছু শুনতে আমাদের তেমন কোনো অসুবিধা হয় না, তাই না বলুন? দেখুন না, খাবার সময়, কোথাও যাবার সময়, এমনকি ঘুমাতে যাবার সময়ও আমরা অনেকেই গল্প শুনতে পছন্দ করি। তাই মনে করলাম গল্প পাঠ করে শোনালে আপনাদের অনেকেরই হয়তো ভালো লাগে এবং গল্প শোনার ছোট্ট ইচ্ছেটা হয়তো পূরণ হতে পারে। তাই আমাদের বিভিন্ন কবিদের কাব্য সম্ভার আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সকলেরই ভালো লাগবে, কারণ ওই যে বললাম, গল্প শুনতে আমরা কম বেশি অনেকে পছন্দ করলেও সময়ের অভাবে পাঠ করা হয়ে ওঠে না। প্রথমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে শুরু করা যাক। ওনার সাহিত্য সম্ভার তো সীমাহীন, অপরিসীম। চলুন ওনার ছোট গল্প দিয়ে শুরু করি। আজ আমি পাঠ করে শোনাব কবিগুরুর খুবই পরিচিত একটি ছোট গল্প, বলাই। মানুষের জীবনটা পৃথিবীর নানা জীবের ইতিহাসের নানা পরিচ্ছদের উপসংহার, এমন একটা কথা আছে। লোকালয়ে মানুষের মধ্যে আমরা নানা জীবজন্তুর প্রচ্ছন্ন পরিচয় পেয়ে থাকি, সে কথা জানা। বস্তুত আমরা মানুষ বলি সেই পদার্থটাকে যেটা আমাদের ভিতরকার সব জীবজন্তুকে মিলিয়ে এক করে নিয়েছে, আমাদের বাগ্যরুকে এক খোঁয়ারে দিয়েছে পুড়ে, অহিনুকুল এক খাঁচায় ধরে রেখেছে। যেমন রাগিনী বলি তাকে, যা আপনার ভিতরকার সমুদয় সারেগামাগুলোকে সঙ্গীত করে তোলে। তারপর থেকে তাদের আর গোলমাল করবার সাধ্য থাকে না। কিন্তু সঙ্গীতের ভিতরে এক একটি সুর অন্য সকল সুরকে ছাড়িয়ে বিশেষ হয়ে ওঠে, কোনোটাতে মধ্যম, কোনোটাতে কোমল গান্ধার, কোনোটাতে পঞ্চম। আমার ভাইপো বলাই, তার প্রকৃতিতে কেমন করে গাছপালার মোর সুরগোড়াই হয়েছে প্রবল। ছেলেবেলা থেকেই চুপচাপ চেয়ে চেয়ে দেখাই তার অভ্যেস, নড়ে চড়ে বেড়ানো নয়। পূর্ব দিকের আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাঁড়ায়, ওর সমস্ত মনটাতে ভিজে হাওয়া যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে। ঝমঝম করে বৃষ্টি পড়ে, ওর সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ। ছাদের উপর বিকালবেলাকার রোদ্দুর পড়ে আসে, গা খুলে বেড়ায়, সমস্ত আকাশ থেকে যেন কি একটা সংগ্রহ করে নেয়। মাঘের শেষে আমের বোল ধরে, তার একটা নিবিড় আনন্দ জেগে ওঠে ওর রক্তের মধ্যে। একটা কিসের অব্যক্ত স্মৃতিতে ফাল্গুনে পুষ্পিত শালবনের মতোই ওর অন্তর প্রকৃতিটা চারিদিকে বিস্তৃত হয়ে ওঠে, ভরে উঠে, তাতে একটা ঘন রং লাগে। তখন ওর একলা বসে বসে আপন মনে কথা কইতে ইচ্ছা করে। যা কিছু গল্প শুনেছে সব নিয়ে জোড়া তারা দিয়ে অতি পুরানো বটের কোঠরে বাসা বেঁধে আছে যে এক জোড়া অতি পুরানো ব্যঙ্গমা ব্যঙ্গমী, তাদের গল্প। ওই ড্যাবা ড্যাবা চোখ মেলে সর্বদা তাকিয়ে থাকা ছেলেটা বেশি কথা কইতে পারে না, তাই ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয়। ওকে একবার পাহাড়ে নিয়ে গিয়েছিলুম। আমাদের বাড়ির সামনে ঘন সবুজ ঘাস পাহাড়ের ঢাল বেয়ে নিচে পর্যন্ত নেমে গিয়েছে। সেইটা দেখে আর ওর মন ভারী খুশি হয়ে ওঠে। ঘাসের আস্তরণটা একটা স্থির পদার্থ, তা ওর মনেই হয় না। ওর বোধ হয় যেন ওই ঘাসের পুঞ্জ একটা গড়িয়ে চলা খেলা, কেবলই গড়াচ্ছে। প্রায়ই তার সেই ঢালু বেয়ে ও নিজেও গড়াতো, সমস্ত দেহ দিয়ে ঘাস উঠত। গড়াতে গড়াতে ঘাসের আগায় ওর ঘাড়ের কাছে সুরসুরি লাগতো, আরও খিলখিল করে হেসে উঠত।
রাত্রে বৃষ্টির পর প্রথম সকালে সামনের পাহাড়ের শিকড় দিয়ে কাঁচা সোনা রঙের রোদ্দুর দেবদারু বনের উপর এসে পড়ে। ও কাউকে না বলে আস্তে আস্তে গিয়ে সেই দেবদারু বনের নিস্তব্ধ ছায়াতলে একলা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। গা ছমছম করে। এসব প্রকাণ্ড গাছের ভিতরকার মানুষকে ও যেন দেখতে পায়। তারা কথা কয় না, কিন্তু সমস্তই যেন জানে। তারা সব যেন অনেক কালের দাদামশাই, এক যে ছিল রাজাদের আমলে। ওর ভাবে ভোলা চোখটা কেবল যে উপরের দিকেই তা নয়। অনেক সময় দেখেছি ও আমার বাগানে বেড়াচ্ছে মাটির দিকে কি খুঁজে খুঁজে। নতুন অঙ্কুরগুলো তাদের কোঁকড়ানো মাথাটুকু নিয়ে আলোতে ফুটে উঠেছে। এই দেখতে তার ঔৎসুক্যের সীমা নেই। প্রতিদিন ঝুঁকে পড়ে পড়ে তাদেরকে যেন জিজ্ঞাসা করে, তারপরে তারপরে তারপরে। তারাও চির অসমাপ্ত গল্প, সদ্য গজিয়ে ওঠা কচি কচি পাতা। তাদের সঙ্গে ওর কি যে একটা বয়স্য ভাব, তাও কেমন করে প্রকাশ করবে। তারাও ওকে কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য আকুপাকু করে। হয়তো বলে, তোমার নাম কি? হয়তো বলে, তোমার মা কোথায় গেল? বলায় মনে উত্তর করে, আমার মা তো নেই। কেউ গাছের ফুল তোলে, এটা ওর বড় বাজে লাগে। আর কারোর কাছে ওর এই সংকোচের কোনো মানে নেই, এটাও সে বুঝেছে। এজন্য ব্যথাটা লুকাতে চেষ্টা করে। ওর বয়সের ছেলেগুলো গাছে ঢিল মেরে মেরে আমলকি পারে। ও কিছু বলতে পারে না, সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায়। ওর সঙ্গীরা ওকে খেপাবার জন্য বাগানের ভিতর দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে দুপাশের গাছগুলিকে মারতে মারতে চলে। ফস করে বকুল গাছের একটা ডাল ভেঙে নেয়। ওর কাঁদতে লজ্জা করে, পাছে সেটাকে কেউ পাগলামি মনে করে। ওর সবচেয়ে বিপদের দিন যেদিন ঘাসিয়ারা ঘাস কাটতে আসে। কেননা ঘাসের ভিতরে ভিতরে ও প্রত্যহ দেখে দেখে বেরিয়েছে এই টুকুটুকু লতা, বেগুনি হলদে নামহারা ফুল, অতি ছোট ছোট, মাঝে মাঝে কন্টিকারি গাছ, তার নীল নীল ফুলের বুকে মাঝখানটিতে ছোট্ট একটুখানি সোনার ফোঁটা। বেড়ার কাছে কাছে কোথাও বা কালমেঘের লতা, কোথাও অনন্তমূল। পাখিতে খাওয়া নিম ফলের বিচি পড়ে ছোট্ট ছোট্ট চারা বেরিয়েছে। কি সুন্দর তার পাতা! সমস্তই নিষ্ঠুর নিড়ানি দিয়ে নিড়িয়ে ফেলা হয়। তারা বাগানের শৌখিন গাছ নয়, তাদের নালিশ শোনবারও কেউ নেই। এক একদিন ওর কাকির কোলে এসে বসে তার গলা জড়িয়ে ধরে বলে, ওই ঘাসিয়ারিকে বলো না আমার গাছগুলো যেন না কাটে। কাকি বলে, বলায় কি যে পাগলের মতো বকিস, ও যে সব জঙ্গল, সাপ না করলে চলবে কেন? বলায় অনেক দিন থেকেই বুঝতে পেরেছিল কতকগুলো ব্যথা আছে যা সম্পূর্ণ ওর একলারই। ওর চারিদিকের লোকের মধ্যে তার কোনো সাড়া নেই। এই ছেলের আসল বয়স সেই কোটি বৎসর আগেকার দিনে, যেদিন সমুদ্রের গর্ভ থেকে নতুন জাগা পঙ্কস্তরের মধ্যে পৃথিবীর ভাবী অরণ্য আপনার জন্মের প্রথম ক্রন্দন উঠিয়েছে। সেদিন পশু নেই, পাখি নেই, জীবনের কলরব নেই, চারিদিকে পাথর আর পাঁক আর জল। কালের পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ সূর্যের দিকে জোর হাত তুলে বলছে, আমি থাকবো, আমি বাঁচবো, আমি চিরপথিক। মৃত্যুর পর মৃত্যুর মধ্য দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ তীর্থে যাত্রা করব, রৌদ্র বাদলে, দিনে রাত্রে। গাছের সেই রব আজও উঠেছে বনবনে, পর্বতে প্রান্তরে, তাদেরই শাখায় পত্রে ধরণীর প্রাণ বলে বলে উঠেছে, আমি থাকবো, আমি থাকবো। বিশ্বপ্রাণের মুখধাত্রী এই গাছ নিরবিচ্ছিন্ন কাল ধরে দুলোককে দহন করে পৃথিবীর অমৃত ভাণ্ডারের জন্য প্রাণের তেজ, প্রাণের রস, প্রাণের লাবণ্য সঞ্চয় করে, আর উৎকণ্ঠিত প্রাণের বাণীকে অহর্নিশ আকাশে উচ্ছ্বসিত করে তোলে, আমি থাকব। সেই বিশ্বপ্রাণের বাণী কেমন একরকম করে আপনার রক্তের মধ্যে শুনতে পেয়েছিল ওই বলা। আমরা তাই নিয়ে খুবই হেসেছিলাম। একদিন সকালে এক মনে খবরের কাগজ পড়ছি, বলাই আমাকে ব্যস্ত করে ধরে নিয়ে গেল। এক জায়গায় একটা চারা দেখিয়ে আমায় জিজ্ঞাসা করলো, কাকা এই গাছটা কি? দেখলাম একটা শিমুল গাছের চারা, বাগানে খোয়া দেওয়া রাস্তার মাঝখানেই উঠেছে। হায় রে, বলাই ভুল করেছিল আমাকে ডেকে নিয়ে এসে। এতটুকু যখন এর অঙ্কুর বেরিয়েছিল, শিশুর প্রথম প্রলাপটুকুর মতো, তখনই এইটা বলাইয়ের চোখে পড়েছে। তারপর থেকে বলাই প্রতিদিনই নিজের হাতে একটু একটু জল দিয়েছে। সকালে বিকালে ক্রমাগত ব্যগ্র হয়ে দেখেছে কতটুকু বাড়ে। শিমুল গাছ বাড়ে, কিন্তু বলাইয়ের আগ্রহের সঙ্গে
পাল্লা দিতে পারে না। যখন হাত ধুয়ে কুঁচু হয়েছে তখন ওর পত্র সমৃদ্ধি থেকে ভাবলে এ একটা আশ্চর্য গাছ। শিশুর প্রথম বুদ্ধির আভাস দেখবা মাত্র মা যেমন মনে করে আশ্চর্য শিশু। বলাই ভাবলো আমাকেও চমৎকৃত করে দেবে। আমি বললাম, মালিক এটা বলতে হবে, এটা উপড়ে ফেলতে। বলাই চমকে উঠল, এ কি দারুণ কথা। বললে, না কাকা, তোমার দুটি পায়ে পড়ে, উপড়ে ফেলো না। আমি বললাম, কি যে বলিস তার ঠিক, একেবারে রাস্তার মাঝখানে উঠেছে, বড় হলে তার দিকে তুলো ছড়িয়ে অস্থির করে দেবে। আমার সঙ্গে যখন পারলে না, এই মাতৃহীন শিশুটি গেল তার কাকির কাছে। কোলে বসে তার গলা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, কাকি, তুমি কাকাকে বারণ করে দাও, গাছটা যেন না কাটে। উপায়টা ঠিক ঠাউরেছিল। ওর কাকি আমাকে ডেকে বলল, ওগো শুনছো, আহা, ওর গাছটা রেখে দাও, রেখে দে। গোড়ায় বলাই যদি না দেখাতো তবে হয়তো ওটা আমার লক্ষ্যই হতো না, কিন্তু এখন রোজই চোখে পড়ে। বছর খানেকের মধ্যে গাছটা নির্লজ্জের মতো মস্ত বেড়ে উঠল। বলাইয়ের এমনই হলো, এই গাছটার পরেই তার সবচেয়ে স্নেহ। গাছটাকে প্রতিদিন দেখাচ্ছে নিতান্ত নির্বোধের মতো, একটা অজায়গায় এসে দাঁড়িয়ে কাউকে খাতির নেই, একবার খাড়া লম্বা হয়ে উঠেছে। যে দেখে সেই ভাবে, এটা এখানে কি করতে। আরো 2-4 বার এর মৃত্যুদণ্ডের প্রস্তাব করা হলো। বলাইকে লোক দেখালো, এর বদলে খুব ভালো কতগুলো গোলাপের চারা আনিয়ে দেবে। বললেন, নিতান্ত শিমুল গাছে তোমার পছন্দ, তবে আরেকটা চারা আনিয়ে বেড়ার ধারে পুঁতে দেবে, সুন্দর দেখতে হবে। বারবার কথা বললেই আঁতকে ওঠে। ও টাকি বলল, আহা, এমনই কি খারাপ দেখতে হয়েছে। আমার বৌদিদের মৃত্যু হয়েছে যখন এই ছেলেটি তার বোধ করি সেই শোকে দাদার খেয়াল গেল। তিনি বিলেতে ইঞ্জিনিয়ারিং শিখতে গেলেন। ছেলেটি আমার নিঃসন্তান ঘরে কাকির কোলে মানুষ। বছর 10 পরে দাদা ফিরে এসে বলাইকে বিলিতি কায়দায় শিক্ষা দেবেন বলে প্রথমে নিয়ে গেলেন সিমলে, তারপর বিলেতে নিয়ে যাবেন। কাঁদতে কাঁদতে কাকির কোল ছেড়ে বলাই চলে গেল। আমাদের ঘর হলো শূন্য। তারপর 2 বছর যায়। ইতিমধ্যে বলাইয়ের কাকি গোপনে চোখের জল মুছেন, আর বলাইয়ের শূন্য শোবার ঘরে গিয়ে তার ছেঁড়া এক পাটি জুতো, তার রবারের ফাটা গোলা আর জানোয়ারের গল্পওয়ালা ছবির বই ধারেন চালে। এতদিনে এই সব চিহ্নকে ছাড়িয়ে বলাই অনেক বড় হয়ে উঠেছে, এই কথা বসে বসে চিন্তা করেন। কোনো এক সময় দেখলুম লক্ষ্মীছাড়া শিমুল গাছটার বড় বার বেড়েছে, এত দূর অসঙ্গত হয়ে উঠেছে যে আর প্রশ্রয় দেওয়া চলে না। এক সময় দিলুম তাকে কেটে। এমন সময় সিমলে থেকে বলায় তার কাকিকে একটা চিঠি পাঠালে, কাকি, আমার সেই শিমুল গাছের একটা ফটোগ্রাফ পাঠিয়ে দাও। বিলেতে যাওয়ার পূর্বে একবার আমাদের কাছে আসবার কথা ছিল, সে আর হলো না। তাই বলায় তার বন্ধুর ছবি নিয়ে যেতে চাইল। তার কাকি আমাকে ডেকে বললেন, ওগো শুনছো, একজন ফটোগ্রাফারওয়ালাকে ডেকে আনো। জিজ্ঞাসা করলাম, কেন? বলাইয়ের কাঁচা হাতের লেখা চিঠি আমাকে দেখতে দিলেন। আমি বললাম, সে গাছ তো কাটা হয়ে গেছে। বলাইয়ের কাকি 2 দিন অন্ন গ্রহণ করলেন না, আর অনেক দিন পর্যন্ত আমার সঙ্গে একটিও কথা কননি। বলাইয়ের বাবা ওকে তার কোল থেকে নিয়ে গেল, সে যেন ওর নাড়ি ছিঁড়ে। আর ওর কাকা তার বলাইয়ের ভালোবাসার গাছটিকে চিরকালের মতো সরিয়ে দিল। তাতেও ওর যেন সমস্ত সংসারকে বাজল, তার বুকের মধ্যে ক্ষত করে দিল। ওই গাছ যে ছিল তার বলাইয়ের প্রতিরূপ, তারই প্রাণের দোষ। আচ্ছা, আজকের গল্পটি এখানেই সমাপ্ত হলো। গল্প বলবো বলের সাথে আমি সঞ্চিতা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আচ্ছা, আপনারা কারা কারা বলাইয়ের মতো গাছ ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, আশা করছি আমার পাশে থাকবেন। আমার বলা গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে এটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, কথা হবে আবারও পরে একটি গল্প নিয়ে। সকলে খুব ভালো থাকবেন।